সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। আজকের এই পর্বটি মূলত নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি এবং 9-10-এ যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ গণিতের একটি অধ্যায় সেট এবং ফাংশনের প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমাদের সাথে আছে আমি সৃজন। আজকের এই পর্বে আমরা প্রথমত সেটের কিছু গুরুত্বপূর্ণ বেসিক টার্মস নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেটের বিশেষত 2.1 অধ্যায়ের যে গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা ফাংশন এবং ফাংশনের অধ্যায় অর্থাৎ 2.2 এর অনুশীলনী আলোচনা করব। তো শুরু করা যাক আজকে ভিডিও। তো ভিডিও শুরুতে প্রথমে আমরা জেনে নিব যে এই যে সেট আমরা যে পড়ছি এই সেটের মূলত জনক কে। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন এবং তিনি ওই অসীম সেটের ধারণা প্রথম প্রদান করে থাকেন এবং এই গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন তিনি এবং তার সেটের ধারণা আমরা মূলত সেট তত্ত্ব নামে আমরা জেনে থাকি। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি এবং চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা জেনে নিই যে সেট কি বা সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বোঝায়। আসলে আমরা এই সংজ্ঞা থেকে কিছুই বুঝলাম না, একটু খেয়াল করি প্রথম থেকে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট, অর্থাৎ আমরা বাংলা, ইংরেজি এবং গণিত এই 3টা বিষয়কে আমরা যদি একত্রে করে একটা সমাবেশ সৃষ্টি করি বা একটা সংগ্রহকে সৃষ্টি করি, তাহলে সেটাকে আমরা একসাথে ওই বাংলা, ইংরেজি, গণিত বই অর্থাৎ এই 3টা নবম দশম শ্রেণীর এই 3টি বইয়ের সমন্বয়ে যে সমাবেশ বা সংগ্রহ হবে সেটাই মূলত সেট। অথবা আমরা এও ধরতে পারি যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ যে 10টি যে বিজোড় সংখ্যা রয়েছে প্রথম স্বাভাবিক সংখ্যার মধ্যে, সেই 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যাকে একত্রিত করে আমরা যে একটা সমাবেশ তৈরি করি সেটাই মূলত সেট। অথবা পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে আমরা যে সমাবেশ তৈরি করতে পারি তখন সেটা একটা পূর্ণ সংখ্যার সেট। এভাবে বাস্তব সংখ্যাগুলোকে যখন আমরা একসাথে করব তখন সেটা বাস্তব সংখ্যার সেট হবে। এখন সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন সেটা এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারাই আমরা প্রকাশ করতে পারি। আর একটা উদাহরণের মাধ্যমে আমরা এখানে একটু খেয়াল করতে পারি যে এখানে ধরেন 3টা আমাদের সংখ্যা দেওয়া আছে 2, 4, 6। এই 3টা সংখ্যার আমরা সেটকে আমরা কিভাবে লিখতে পারি? তো এখানে 3টা সংখ্যার সেট আমরা বলেছিলাম যে সেটকে আমরা এ থেকে জেড পর্যন্ত বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখন একটা সেট আমরা এ ধরলাম ক্যাপিটাল এ এবং তাদেরকে প্রকাশ করার জন্য আমরা লিখবো এইভাবে যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে 2, 4, 6 লিখবো। অর্থাৎ সেট লেখার সিস্টেমই এরকম। এখন আমরা যদি বলি যে 5, 10, 11 এই 3টা সংখ্যা বা আরও যদি সংখ্যা দিই ধরেন 12, তাহলে এই 4টা সংখ্যাকে আমরা কিভাবে একটা সেটের মাধ্যমে প্রকাশ করব? তাই আমরা একটা সেট ধরে নিলাম বি এবং সেই সেটকে আমরা অবশ্যই কীভাবে শুরু করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করতে হবে এবং তাদেরকে কীভাবে লেখা যায়? 5, 10, 11, 12। তাহলে এটা একটা আমাদের এই যে 4টা সংখ্যা 5, 10, 11, 12 তাদের দ্বারা গঠিত একটা সেট। এবার আমরা জানবো যে হোয়াট ইজ এলিমেন্ট অফ সেট, অর্থাৎ সেটের উপাদান কি। তো সেটের উপাদান বলতে কি বোঝায়? আমরা এখানে সেটের প্রত্যেক যে বস্তু বা সদস্য তাকেই বলা হচ্ছে সেটের উপাদান। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই আমরা একটা যে উদাহরণ দেখেছি এখানে যে 2, 4, 6, এই 2, 4, 6 এর মধ্যে এই সংখ্যা 3টাকে দ্বারা আমরা একটা সেট গঠন করেছিলাম। বাট এখন এই যে 2, এই যে 4 এবং এই যে 6 এদেরকে বলা হয়ে থাকে এই সম্পূর্ণ যে সেট অর্থাৎ এ সেটের প্রত্যেকটি এগুলো একটি উপাদান। অর্থাৎ তাহলে 2 এ সেটের একটি উপাদান, 4 এ সেটের একটি উপাদান, 6 এ সেটের উপাদান। তার মানে সংজ্ঞা থেকে আমরা দেখলে বুঝতে পারি যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটি কি বলা হয়ে থাকে? উপাদান বলা হয়ে থাকে। তো জাস্ট আমরা প্রথমে একটা উদাহরণটা দেখি যে এখানে বলা হচ্ছে যে বি একটা সেট, এবং বি সেটের যে উপাদানগুলো রয়েছে কি সেগুলো কি এ এবং বি, অর্থাৎ এ আর বি মিলে আমাদের একটা ক্যাপিটাল লেটারের বি একটা সেট গঠিত হয়েছে এবং সেখানে যে বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই বি সেটের উপাদানগুলো কি বললাম? সেগুলো একটা এ এবং একটা কি বি, ঠিক আছে। এবং উপাদান প্রকাশের চিহ্ন আমাদের বিলংস টু, এটার উচ্চারণ বিলংস টু, মনে রাখতে হবে। অর্থাৎ একটা সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো অর্থাৎ সেটা যে উপাদান সেই উপাদান প্রকাশ করার জন্য বিলংস টু, এবং উপাদান নয় যদি হয় তাহলে আমরা লিখবো নট বিলংস টু, এটা মনে রাখতে হবে। তো এখন এখানে একটু খেয়াল করি এ বিলংস টু বি, ঠিক আছে। আমরা কি বলেছি? এ বিলংস টু বি, অর্থাৎ আমরা কিভাবে পড়বো? এ বি এর সদস্য,
অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের মধ্যে কে কে আছে, এ এবং বি আছে। তাহলে এই যে এ এলিমেন্টটা, যে বি সেটের যে একটা অংশ বা উপাদান, সেটা আমরা প্রকাশ করার জন্য আমরা কীভাবে লিখব, এ বিলংস টু বি। একই রকমভাবে স্মল বি, আমাদের এই ক্যাপিটাল বি যে সেটটা রয়েছে, সে সেটের যদি একটা উপাদান হতে হয়, হ্যাঁ, বা উপাদান যেহেতু আমরা দেখতেই পাচ্ছি, একে প্রকাশ করার জন্য আমরা কীভাবে লিখব, বি বিলংস টু ক্যাপিটাল বি, অর্থাৎ আমরা পড়বো হচ্ছে বি বিলংস টু ক্যাপিটাল বি। ওকে, এরপরে হচ্ছে যে যদি এখানে একটু খেয়াল করি যে এখানে কি সি কি কোনো উপাদান, অর্থাৎ এই বি সেটের মধ্যে কোনো সি কি কোনো উপাদান আছে, উপাদান নেই। যেহেতু উপাদান নেই, তাহলে আমরা কি বলতে পারি যে সি হচ্ছে কি না, বি সেটের উপাদান নয়। তাহলে আমি বলেছিলাম যে উপাদান নয় বললে নট বিলংস টু দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ বিলংস টু এটা, এবং তাকে যদি আমরা কেটে দিই তখন সেটাকে বলা হচ্ছে নট বিলংস টু। তাহলে আমরা বলতে পারি যে সি ডাজন্ট বিলং টু অথবা সি নট বিলংস টু বি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো যে সেট প্রকাশের পদ্ধতি। তো মূলত সেটকে আমরা প্রকাশ করতে পারি দুটি পদ্ধতিতে, যার একটি হচ্ছে তালিকা পদ্ধতি, বা এর অপর নাম আমরা বলে থাকি রোস্টার মেথড বা টেবুলার মেথড, এবং আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি অর্থাৎ সেট বিল্ডার মেথড। তা আমরা এই দুটি পদ্ধতি সম্পর্কে এখন একটু সামান্য করে জেনে নিব। তো প্রথমে আসি যে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি এখানে নাম দেখেই বুঝতে পারছি যে তালিকা, অর্থাৎ তাদেরকে হচ্ছে আমরা একটা সুনির্দিষ্টভাবে তাদেরকে উল্লেখ করে প্রকাশ করার যে মাধ্যম, সেটা হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। তো সংজ্ঞা থেকে আমরা একটু দেখে নিই যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করা হয়, আবদ্ধ করা হয়। এবং একাধিক উপাদান থাকলে সেখানে তাদের প্রত্যেকের পরের পর কি দিতে হয়, কমা দিতে হয়। কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করতে হয়। যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছি যে এ একটা সেট, এ সেটের উপাদান কয়টা, এখানে এ সেটের উপাদান আমরা দেখতে পাচ্ছি দুইটা, কিছুক্ষণ আগে আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এখন এখানে যে এই সেটকে আমরা এই পদ্ধতিতে যে প্রকাশ করছি, এই পদ্ধতিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে আমরা সুনির্দিষ্টভাবে যে সেটের যে উপাদানগুলো রয়েছে সেই সুনির্দিষ্টভাবে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের পরে অর্থাৎ একটার শেষে আমরা একটা কমা দিয়ে পরবর্তী যে উপাদানটা সেই উপাদানটা লিখছি। ঠিক আছে, তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক সিমিলারলি বি এবং ঠিক সিমিলারলি সি, হ্যাঁ, তো এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি অথবা রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। এরপরে আমাদের আরেকটা যে সেট গঠন পদ্ধতি, আরেকটা যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কি সেট বিল্ডার মেথড। তো এটা আমরা কিভাবে লিখব, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের হচ্ছে উল্লেখ থাকে, অর্থাৎ কোনো শর্ত আমাদের দেওয়া থাকবে। এর আগে আমরা যখন হচ্ছে টেবুলার মেথড অর্থাৎ রোস্টার মেথডে দেখেছিলাম, তখন সেখানে কিন্তু একদম খুব সুস্পষ্টভাবে আমাদের উপাদানগুলো দেওয়া ছিল। কিন্তু এখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। এখানে মনে রাখতে হবে যে এখানে সবসময় কীভাবে থাকবে, এখানে আমাদের হচ্ছে কোনো শর্ত বা সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকবে। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, যেমন এ একটা সেট, এ সেটের মধ্যে বলা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স, এখানে এই বিসর্গের মতো যে সিম্বলটা রয়েছে এটাকে আমরা বলি সাচ দ্যাট। ঠিক আছে, এখানে এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক অর্থাৎ এক্স আমরা নিব অনেকগুলা মান, যেগুলো হচ্ছে যে এক্সের অনেকগুলো মান, সেই মানগুলো নিয়ে এ সেটটা গঠিত। কিন্তু সেখানে যে আমরা এক্সের মান নিব, এক্সের মান কি আসবে সেটার শর্ত কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, অর্থাৎ সাধারণ ধর্ম কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। সাধারণ ধর্মটা কি, সেই সাধারণ ধর্মটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে হবে, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে এ সেট। একই রকমভাবে বি সেটের মধ্যে যদি আসি, বি সেটে বলছে কি এক্স সাচ দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তো নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর নাম দিতে পারে অথবা রোল নাম্বার দিতে পারে, কিন্তু সেই 5 জন শিক্ষার্থী নিয়ে যে গঠিত যে সেট সেটাই হচ্ছে বি সেট। ঠিক আছে, তা আমি বলেছি যে এটাকে কি বলে, এটাকে সাচ দ্যাট বলে, অর্থাৎ এরূপ যেন বা সংক্ষেপে যেন অর্থে বোঝায়। আর যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে বলা হচ্ছে রুল মেথড। ঠিক আছে, তার মানে সেট বিল্ডার মেথড, এটার অপর একটি নাম সেটা হচ্ছে রুল মেথড। এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমাদের যে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, অবশ্যই দুটি নিয়ম খুব ভালো করে জানতে হবে, কারণ এই দুটি নিয়ম দ্বারা আমরা হচ্ছে পরবর্তী পর্বে অর্থাৎ আমাদের অনুশীলনী 2.1-এর যে প্রথম কয়েকটি অঙ্ক রয়েছে সেগুলো আমরা সমাধান করতে আমাদের এই দুটি সিস্টেম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি জাস্ট আরেকবার বলছি, তালিকা পদ্ধতির মধ্যে হচ্ছে আমাদের সেটগুলোর যে উপাদানগুলো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে অর্থাৎ রুল মেথডের মধ্যে একটা সাধারণ বা একটা কমন রুল বা কমন একটা শর্ত বা একটা নিয়ম বা একটা সাধারণ একটা ধর্ম
আমাদের থাকবে। তো আমরা জাস্ট একটা উদাহরণ দেখে নিই যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে এ একটি সেট, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন বুঝতে হবে যে এখানে যে এই সেটটা রয়েছে এই সেটটা কোন পদ্ধতিতে আছে। আমরা কিছুক্ষণ আগে করেছি, তাহলে এখন আমরা আশা করি বলতে পারি যে এই সেটটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে করা। এখানে এই তালিকা পদ্ধতিকে অর্থাৎ এই তালিকা পদ্ধতিতে যে সেটটি রয়েছে সেই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে কি করব, প্রকাশ করব। তো একদমই সহজ, আমি একটু প্রথমে বলি তারপর হচ্ছে সমাধানটা একটু দেখাবো। তো এখানে একটু খেয়াল করি আমাদের যে এখানে যে সেটগুলো রয়েছে সেটের শুরুটা হচ্ছে 7 থেকে শুরু এবং শেষটা হচ্ছে 28-এ গিয়ে শেষ, এবং 7, 14, 21, 28। তো আমরা একটু খেয়াল করি, তো এখানে আমাদের যে মানগুলো রয়েছে এখানে কিন্তু 7-এর গুণিতক আকারে রয়েছে। হ্যাঁ, যেমন 7কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 14, 7কে 3 দ্বারা গুণ করলে 21, এবং হচ্ছে 7কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 28। তারপরে আমরা এখানের মধ্যে কয়েকভাবে এটাকে লিখতে পারি। ঠিক আছে, আমরা কীভাবে লিখতে পারি, এখানে আমরা এভাবে বলতে পারি যে 7 লেস অর ইকুয়াল এক্স, তারপর হচ্ছে লেস অর ইকুয়াল হচ্ছে 28, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এক্সের মানটা হচ্ছে 7-এর চেয়ে বড় এবং হচ্ছে 28-এর চেয়ে ছোট। ঠিক আছে, এবং হচ্ছে আবার এখানে আরেকটা শর্ত দিয়ে দিতে পারে যে এখানে হচ্ছে যে এক্সের যে মানগুলো রয়েছে সেই এক্সের মানগুলো হচ্ছে 7-এর গুণিতক আকারে আছে। অর্থাৎ শর্ত যদি আমরা আরোপ করে দিই তখন সেই পদ্ধতিটাকে বলবো হচ্ছে সেট গঠন পদ্ধতি বা রুল মেথড। তো এখানে সমাধানের ক্ষেত্রে একটু খেয়াল করি যে সেটের উপাদান সমূহ আছে কি, যে 7, 14, 21, 28, এবং এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য অর্থাৎ 7-এর গুণিতক, যেটা আমি বলেছি 7-এর গুণিতক অথবা 7 দ্বারা বিভাজ্য। এবং হচ্ছে কি বললাম যে 28-এর বড় নয়, হ্যাঁ 28-এর সমান কিন্তু 28-এর বড় নয়। তা আমি কিন্তু এটাই বলেছি যে কি বললাম যে 7-এর চেয়ে বড় 28-এর চেয়ে ছোট বা সমান হইতে হবে, কিন্তু 28-এর চেয়ে বড় হইতে পারবে না, 7-এর চেয়ে ছোট হইতে পারবে না। আর মানগুলোর প্রত্যেকটা কি 7-এর গুণিত অর্থাৎ 7-এর গুণিত। তো আমরা এটাকে সুন্দর করে আমরা লিখবো কিভাবে, যে এ সমান, অর্থাৎ একটা সেট যেহেতু আমাদেরকে বলে দিয়েছে সেটটার নাম এ, তাহলে আমরা এ সমান লিখবো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, এবং এই যে এক্সের মানগুলো সেই এক্সের মানগুলো কার গুণিতক হবে, 7-এর গুণিতক অথবা 7 দ্বারা বিভাজ্য। এবং এখানে আরেকটা বিষয়, এখানে 0 থেকে দিয়েছে 0 লেস এক্স লেস অর ইকুয়াল 28, চাইলে আমরা এটা 7 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 28 লিখতে পারি। ঠিক আছে, তো এখন যেহেতু এখানে 7-এর গুণিতক বলে দিয়েছে তাই শূন্য থেকে তো অবশ্যই বড় হতে হবে, তো সেই জন্য একদম পারফেক্টলি আমরা লিখতে পারি 0 লেস এক্স লেস অর ইকুয়াল 28। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আর একটা আমরা উদাহরণ দেখব, সেই উদাহরণটি একটু খেয়াল করি। এখানে বি একটি সেট দেওয়া রয়েছে, বাট এবার এখানে যে বি সেটটি রয়েছে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে অর্থাৎ রুল মেথডে দেওয়া আছে, কিন্তু এটিকে হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতিতে যেহেতু প্রকাশ করব তার মানে সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে থাকবে। তো প্রথমে আমাদের কাজ হবে যে 28-এর গুণ নিয়োগ যেহেতু বলেছে, তো আমরা 28-এর গুণ নিয়োগ আমরা বের করব। তো 1 × 28 লেখা যায়, তো 2 × 14 লেখা যায়, এবং 4 × 7 আমরা লিখতে পারি। তাহলে এখানে উপাদান যেগুলো রয়েছে তো গুণনীয়ক সমূহ কী কী রয়েছে, 1, 2, 4, 7, 14 এবং হচ্ছে 28। তাহলে এই যে উপাদানগুলো পেয়েছি এইগুলো দ্বারা গঠিত যে সেট এটাই হচ্ছে মূলত সেট বি, আর এটাই হচ্ছে আমাদের বি যে সেটটা রয়েছে যে সেট গঠন পদ্ধতিতে যে সেটটা দেওয়া ছিল তার তালিকা পদ্ধতিতে প্রকাশ। এর পরবর্তীতে আমরা জানবো যে বিভিন্ন প্রকার সেট অর্থাৎ সেটের যে প্রকারভেদগুলো রয়েছে তার বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আমরা এখন ধারণা পাবো। তো প্রথমেই জেনে আসি যে ফাইনাইট সেট অথবা হচ্ছে সসীম সেট। তো সসীম মানে হচ্ছে তার অবশ্যই কি আছে, সীমা আছে। তার মানে যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হচ্ছে সসীম সেট। যে উপাদানগুলো রয়েছে এলিমেন্ট অফ সেট, সেই সেটের যে এলিমেন্টগুলো সেগুলো যদি আমরা গণনা করে নির্ধারণ করতে পারি তখন সেই সেটটাকে বলবো হচ্ছে আমরা অসীম সেট। তাই একটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে হচ্ছে ডি একটা সেট দেওয়া আছে এবং সেখানে কি আছে, এখানে এক্স ওয়াই জেড আছে। তো এখানে এই যে এক্স ওয়াই জেড আমরা গুনতে পারতেছি যে এখানে সংখ্যা কতটা, 3টা, এবং হচ্ছে তারপরে ই সেট যেটা রয়েছে সেটের মধ্যে 3, 6, 9, 60 পর্যন্ত আছে। আবার এফ এর মধ্যে যদিও এটা আমাদের সেট গঠন পদ্ধতি আছে কিন্তু আমরা সেখানে কিন্তু বলতে পারছি যে এটার উপাদান কয়টা, যেমন এখানে এক্স মৌলিক সংখ্যা বলে দিছে, কিন্তু এখানে আবার এটাও বলে দিছে যে 30 লেস এক্স লেস 70, অর্থাৎ এক্সের মানটা 30-এর চেয়ে বড় কিন্তু 70-এর চেয়ে ছোট হবে। তার মানে আমরা কিন্তু ফিক্সডভাবে বলতে পারতেছি যে এখানের মধ্যে কতটা উপাদান আছে, 9টা উপাদান আছে। ঠিক আছে, তাহলে ডি এর মধ্যে আমাদের উপাদান আছে কয়টা, 3টা। ই এর মধ্যে উপাদান আছে কয়টা, 3 থেকে 60 পর্যন্ত, টোটাল হচ্ছে 20টাই। হ্যাঁ, তারপর হচ্ছে এফ সেটের মধ্যে হচ্ছে টোটাল 90, অর্থাৎ আমরা গণনা করতে পারছি। যদি গণনা করতে পারি তাহলে এই ধরনের সেটকে আমরা বলবো হচ্ছে সসীম সেট, আর যদি গণনা করতে না পারি তখন এই ধরনের সেটকে আমরা বলবো হচ্ছে
অসীম সেট, অর্থাৎ যে সেটের সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। তো এখানে যেমন দেখলাম যে আমরা একটা সেট এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন এখানে কতটুকু পর্যন্ত আমাদের তো সেটা রেঞ্জ বলে দেয় নাই, এর আগে তো আমাদের বলে দিয়েছিল যে সংখ্যাগুলো হচ্ছে 100-র চেয়ে ছোট, বা 70-এর চেয়ে ছোট, বা 90-এর চেয়ে ছোট, বা সমান, বা এরকম একটা বলে দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোনো রেঞ্জ নাই, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা এখানে তো আমরা অসংখ্য বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখতে পারি, তাই না? তো যেহেতু এটা রেঞ্জ নাই সেই জন্য এটা হচ্ছে একটা অসীম সেট। আবার স্বাভাবিক সংখ্যার সেট এন হচ্ছে 1 2 3 4 এভাবে করে কত পর্যন্ত, এখানে রেঞ্জ নেই। তারপর যেহেতু আমরা ফিক্সড করে গণনা করতে পারতেছি না, তো সুস্পষ্ট কোনো সংখ্যাই বলতে পারছি না, সেই জন্য এই ধরনের সেটকে আমরা বলতে পারি হচ্ছে অসীম সেট। এরপরে আমরা জানবো হচ্ছে ফাঁকা সেট সম্পর্কে। তো যে সেটের কোনো উপাদান নেই, ফাঁকা সেট, ফাঁকা বলতে হচ্ছে যে জন্মমানব শূন্য, অর্থাৎ শূন্য, শূন্য অর্থে বোঝায়। শূন্য বলতে জিরো অর্থে না, অর্থাৎ আমরা জিরো ডিজিটের কথা বলছি না। আমরা এখানের মধ্যে যে ফাঁকা সেট বলতে হচ্ছে সে যে সেটে কোনো উপাদান নেই, সেটাকে মূলত হচ্ছে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে কী দ্বারা প্রকাশ করে? ফাই দ্বারা প্রকাশ করে, মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা কী দ্বারা প্রকাশ করবো? ফাই দ্বারা প্রকাশ করব। তো যেমন একটা বালিকা বিদ্যালয়ের 3জন ছাত্রের সেট এখানে বলা হচ্ছে। একটা সেট এখানে দেওয়া হচ্ছে যেমন বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট। এখন যে বালিকা বিদ্যালয়ে কি ছাত্র থাকার সম্ভাবনা রয়েছে নাকি ছাত্রী থাকার সম্ভাবনা রয়েছে? অবশ্যই ছাত্রী থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তার মানে 3জন ছাত্রের সেট, অর্থাৎ ছাত্র সেখানে থাকবেই তো না। যেহেতু ছাত্র নেই সেজন্য, অর্থাৎ কোনো উপাদানই নেই, অর্থাৎ এই সেটটাকে যদি এখানে কোনো উপাদান নেই, সেই উপাদানটাকে আমরা বলতে হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, অথবা ফাঁকা সেটকে আমরা এরকম দুইটা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? তো এছাড়া আরেকটা যে উদাহরণ দিতে পারি আমরা, এক্স বিলংস টু এন সাচ দ্যাট 10 লেস এক্স লেস 11। এখানে একটু খেয়াল করি, এক্সের মানটা বলে দিচ্ছে 10-এর চেয়ে বড় কিন্তু 11-র চেয়ে ছোট। এখন আবার এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সবগুলো বাস্তব সংখ্যা। তো এখানে তো আমাদের দশমিক সংখ্যা আসবে না, দশমিক সংখ্যা আসবে না, তার মানে কি এই সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট, ঠিক আছে? অর্থাৎ কোনো উপাদান নেই এই সেটের মধ্যে। একই রকমভাবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা বলছে, কিন্তু আবার এখানে শর্ত দিয়ে দিচ্ছে যে 23 অপেক্ষা বড় হতে হবে, 29 থেকে ছোট হতে হবে। তো 23 থেকে 29-এর 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এরকম মৌলিক সংখ্যা নেই। তো যেহেতু নেই, তার মানে হচ্ছে এই সেটটিও কি সেট? ফাঁকা সেট। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হচ্ছে ফাঁকা সেট। এরপরে আমরা আসি হচ্ছে সাবসেট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে উপসেট। তো আমরা উদাহরণের মাধ্যমে উপসেটটা সংজ্ঞাটা বুঝবো। মূলত এখানে আমরা প্রথমে যেটা দেখানোর চেষ্টা করেছি যে একটা সেট এ যার উপাদান হচ্ছে এ বি। এখন এই সেটের উপাদান থেকে আমরা কয়েকটা সেট প্রকাশ করতে পারি। যেমন এই যে এ কমা বি যে সেটটি লিখেছি, এই সেটটিকে আমরা এ কমা বি এভাবে লিখতে পারি, অথবা এ দ্বারা গঠিত একটা সেট বলতে পারি, আবার বি দ্বারা গঠিত একটা সেট আমরা নিতে পারি, অর্থাৎ এই সেটগুলো গঠন করতে পারি। তা আমরা কতটি সেট গঠন করতে পারছি? আবার এই সেটের মধ্যে মান নাও থাকতে পারে। এখন এটাই বলছে যে একটা এই সেটের উপাদান থেকে এ কমা বি একটা সেট, এ একটি সেট এবং বি একটি সেট, এই সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট দিয়েও গঠন করা যায়, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এখানে এই এ আর বির মধ্য থেকে যে অন্য যে কোনো মান আসতে হতে পারে, তাই না? অর্থাৎ আমরা এখান থেকে কোনো উপাদান নিব না, আমরা প্রথমে দুটো উপাদান নিয়েছি, এর পরবর্তীতে একটা উপাদান নিচ্ছি, এর পরবর্তীতে আরও একটা উপাদান নিচ্ছি। এবার আমার ইচ্ছা হলো যে আমি একটাও নিব না, নিতেই পারি। তাহলে এই যে আমরা যে 4টা মান পেয়েছি, এই 4টা অর্থাৎ যে 4টা যে সেট পেয়েছি, এই 4টা সেটকে আমাদের যে এ সেটটা রয়েছে, এ সেটের একটা কি বলা হয়? সাবসেট বলা হয়, অর্থাৎ একটা উপসেট বলা হয়। অর্থাৎ কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে কি বলে? ওই সেটের উপসেট বলে, মনে রাখতে হবে। তাহলে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে, এখন এখানে যে দুইটা সেট রয়েছে, এই দুইটা সেট থেকে আমরা কয়টা সেট গঠন করেছি? 4টা সেট গঠন করেছি। তাহলে হচ্ছে এখন কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এই প্রত্যেকটা সেট, অর্থাৎ এ বি যেটা এ কমা বি, এই সেটটা কিন্তু এ সেটের একটা উপসেট। আবার এ যে সেটটা এ হচ্ছে আমাদের এই যে এ সেটের একটা উপসেট। আবার এই যে বি সেটটাও কিন্তু একটা এ সেটের একটা উপসেট। আবার এই ফাঁকা সেটটা হচ্ছে এ সেটের একটা উপসেট, অর্থাৎ সাবসেট, ঠিক আছে? তার মানে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটে কি বলা হয়? উপসেট বলা হয়ে থাকে। তো উপসেটকে আমরা এই যে চিহ্নটি দিয়ে প্রকাশ করে থাকি, সাবসেট বলে এটাকে। এখন এখানে যদি বি সেট
এ এস উপসেট হয়, অর্থাৎ বি সেটটা বি যে সেট, অর্থাৎ বি একটা সেট আমরা ধরলাম, যেমন আমরা এই উদাহরণ থেকে ধরতে পারি, আমরা যে এখানে যে এ লিখেছি, এ সেটটাকে আমরা বি নাম দিলাম, এবং আমাদের প্রশ্নে বা অর্থাৎ আমাদের এই যে এখানে উদাহরণের প্রথমে আমরা যে সেটটা ধরেছি সেটা হচ্ছে ধরলাম কি এ বি। তো এখন এই বি থেকে তো আমরা এ সেটটা গঠন করতেই পারি, তার মানে আমরা বলতে পারি যে বি সেটটা হচ্ছে এ এর একটা কি উপসেট। হ্যাঁ, তা এটাকে আমরা এভাবে লিখবো যে বলবো যে বি ইজ এ সাবসেট অফ এ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে প্রপার সাবসেট অর্থাৎ প্রকৃত উপসেট সম্পর্কে শিখব। তো প্রকৃত উপসেট বলতে বোঝায় যে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। অর্থাৎ যে আমাদের যে উপসেট রয়েছে, হ্যাঁ, সেই উপসেটগুলোর উপাদান যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি প্রদত্ত উপসেট অর্থাৎ সে প্রদত্ত যে সেটটা রয়েছে তার উপাদান সংখ্যা থেকে যদি কম হয়, তখন সেই উপসেটটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। একটা উদাহরণের দ্বারা আমরা জিনিসটা বুঝতে পারি, যেমন এখানে এ 3 4 5 6 একটা সেট এ সেট, এবং 3 5 উপাদান নিয়ে গঠিত সেটটা হচ্ছে বি। এখন একটা জিনিস খেয়াল করি যে বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু এ সেটের মধ্যে রয়েছে, কিন্তু একটা ছোট্ট পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে এ সেটের মধ্যে উপাদান হচ্ছে 4টি, কিন্তু বি সেটের মধ্যে উপাদান হচ্ছে কয়টি? 2টি। যেহেতু বি সেটের উপাদান সংখ্যা এ সেটের চেয়ে কম, এবং তার মানে আমরা বলতে পারি যে বি সেটটা হচ্ছে এ সেটের একটা কি প্রকৃত উপসেট। ঠিক আছে, অর্থাৎ ন্যূনতম যদি একটাও যদি কম থাকে, একটা উপাদানও যদি কম থাকে, তখনও সেক্ষেত্রে আমরা প্রকৃত উপসেট বলবো। ধরলাম আরেকটা সেট সি একটা উপসেট, সেটার মধ্যে আমি উপাদান ধরলাম 3 4 5। ঠিক আছে, এখন খেয়াল করো যে এখানের মধ্যে এ সেটের মধ্যে 3 4 5 6 আছে, আর আমরা সি সেটটা লিখলাম 3 4 5। এখন এই যে 3 4 5, এই 3 4 5 সবই আছে, শুধুমাত্র একটা উপাদান নাই। তাহলে আমরা বলতে পারি যে সি সেটটা হচ্ছে এ সেটের একটা কি উপসেট, প্রকৃত উপসেট, অবশ্যই প্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেটকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি একটা উপাদান নাও থাকে তো ফাঁকা সেট থাকে। ঠিক আছে, তার মানে এই ফাঁকা সেটটাকেও কিন্তু আমরা এ সেটের একটা কি বলতে পারি, প্রকৃত উপসেট বলতে পারি। অর্থাৎ এই ফাঁকা সেটটা হচ্ছে আমাদের এ সেটের একটা কি প্রকৃত উপসেট। কারণ এখানে আমি বলেছি যে ন্যূনতম একটা, অর্থাৎ কমপক্ষে পার্থক্য এক থাকতে হবে, অর্থাৎ উপাদান সংখ্যা একটার পার্থক্য থাকতে হবে। কিন্তু একটা যদি নাও থাকে, অর্থাৎ যদি একটা উপাদানও না থাকে, হ্যাঁ, অর্থাৎ যদি ফাঁকা থাকে সেটটা, তখনও সেই উপসেটটাকে বা সেই সেটটাকে আমরা এ সেটের একটা প্রকৃত উপসেট বলতে পারবো। ঠিক আছে, তো আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে পি এক্স ওয়াই জেড একটা সেট, এই সেটের উপসেটগুলো লিখতে বলা হচ্ছে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করার জন্য বলা হচ্ছে। এখানে পি সমান এক্স ওয়াই জেড দেওয়া আছে, তা আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে কি প্রথমে উপসেট বের করব। তাই আমরা উপসেট বের করার সিস্টেমটা কি, প্রথমে হচ্ছে আমরা 3টাই উপাদানযুক্ত সেট রাখবো, এরপরে হচ্ছে দুটি দুটি করে, এরপরে সর্বশেষ হচ্ছে একটি, এবং সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড থাকবে। এরপরে হচ্ছে যেহেতু 3টে নিয়ে ফেলেছি, এবার দুইটা দুইটা করে, তাহলে প্রথমে আমরা এক্স ওয়াই, এরপর হচ্ছে এক্স জেড, এরপরে ওয়াই জেড। এবারে আমরা হচ্ছে একটা করে করব, অর্থাৎ এক্স ওয়াই জেড, এবং সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট। এই যে সবগুলো হচ্ছে আমাদের পি এর একটি উপসেট। এখন প্রকৃত উপসেট কোনটা হবে? প্রকৃত উপসেট হবে, আমরা জানি যে কিছুক্ষণ আগে পড়েছি বা দেখেছি যে একটা উপাদান যদি কম থাকে, অন্তত পক্ষে একটা উপাদান কম থাকতে হবে, তাহলেই ওই সেটটি আমাদের প্রকৃত উপসেট হবে। এখন দেখি যে এক্স ওয়াই জেড এর মধ্যে যেহেতু হচ্ছে আমাদের পি এর সবগুলো উপাদানই রয়েছে, সেজন্য এই এক্স ওয়াই জেড কখনোই পি এর প্রকৃত উপসেট হবে না। ঠিক আছে, তাহলে এখন বাকি যেই 7টি রয়েছে, অর্থাৎ এক্স কমা ওয়াই এক্স জেড, ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং হচ্ছে ফাঁকা সেট, হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে কি হবে, পি এর প্রকৃত উপসেট হবে। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এখানে এই পি সেটের মধ্যে উপাদান রয়েছে 3টা, তাহলে আমরা যদি এখান থেকে আমরা উপসেটের সংখ্যা বের করতে যাই, অর্থাৎ 2 কিউব, তার মানে হচ্ছে কত 8। আমরা এখানে যদি তোমরা এখানে গুণে দেখো তাহলে দেখবা যে এখানে কয়টা আছে, 8টি আছে। তার মানে আমাদের উপাদান সংখ্যা যদি n হয়, তাই উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এবং যে প্রকৃত উপসেট আমি বলেছিলাম অন্তত পক্ষে একটি উপাদান কম থাকবে, অর্থাৎ একটি উপাদান কম থাকলে সেক্ষেত্রে প্রকৃত উপসেট বের করার জন্য সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটি সূত্র অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আসি সেটের সমতা। তো নাম দেখে বোঝা যাচ্ছে সেটের সমতা, অর্থাৎ
যদি দুটি সেট যদি কি হয় সমান হয় অথবা তাদের উপাদানগুলি একই হয়, ঠিক আছে, তাহলে আমরা ওই দুটি সেটকে কি বলবো, সমান বলবো। তো এখন একটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যে এখানে এ একটি সেট যার উপাদান হচ্ছে কি কি 3 5 7 এবং বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 5 3 3 7। এখন এই দুটি সেটই সমান কেন? কারণ হচ্ছে এই দুটি 3 থাকুক, এই দুটিকে আমরা একসাথে শুধুমাত্র 3 লিখতে পারি, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা হয়তো বা 4টা, কিন্তু এখানে উপাদান যে উপাদানটি সেটি একই, অর্থাৎ 3। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে উপাদান সমান। সেজন্য আমরা বলতে পারবো কি যে সমান। অথবা আরেকটা হিসাব চিন্তা করো যে এখানে যে এ সেটটা রয়েছে, এ সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু বি সেটের মধ্যে আছে, আবার বি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এ সেটে যেহেতু প্রত্যেকটা উপাদান অথবা উপাদানগুলো বি সেটের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে বি সেটের একটা উপসেট। আবার একই রকমভাবে বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু আবার এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা বি সেটের ক্ষেত্রে বলতে পারি যে বি সেটটা হচ্ছে কার উপসেট, এ এর উপসেট। অর্থাৎ আমরা যদি এ যদি বি এর উপসেট হয় অথবা বি এ এর উপসেট হয়, তবেই শুধুমাত্র আমরা বলতে পারবো যে এ আর বি সেট দুইটা কি সমান, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝছো। এবার এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে খেয়াল করো যে 5 3 3 7 আছে, এখানে কিন্তু ক্রম কিন্তু পরিবর্তন হচ্ছে, যেমন এখানে 3 আগে, এখানে 3 হচ্ছে মাঝামাঝি অবস্থায়, কিন্তু এক্ষেত্রে আমাদের সেটের অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ 3 5 7 যুক্ত যে সেটটা এবং 5 3 3 7 যুক্ত যে সেটটা, দুইটা সেটই কি বলতে পারবো আমরা, সমান বলতে পারবো। এবারে আসি সেটের অন্তর। তো সেটের অন্তর অর্থ হচ্ছে বিয়োগ আমরা জানি। তো অর্থাৎ দুটি সেটের মধ্যে আমরা যদি বিয়োগ করি তাহলে সেটাই হচ্ছে মূলত সেটের অন্তর। তো আমরা এখানে একটা উদাহরণ সাহায্যে দেখি যে এখানে এই একটি সেট 1 2 3 4 5 আছে, বি এবং আরেকটি সেট আছে 3 5। এখন এ থেকে আমরা বি সেটকে কি করব, বিয়োগ করব, অর্থাৎ এ বাদ বি। কিছুক্ষণ আগে আমরা ছেদ সেট দেখে এসেছিলাম, তাই না? তো এ বাদ বি, তাহলে এ বাদ বি যদি আমরা করি, তার মানে হচ্ছে এখানে কি হবে, যে বি সেটের যে উপাদানগুলো রয়েছে এবং এ সেটের যে উপাদানগুলো রয়েছে, এর যে কমন উপাদান সেগুলো বাদ যাবে। অর্থাৎ এখানে দেখো যে বি সেটের মধ্যে 3 এবং 5 আছে, তাহলে এ সেট থেকে আমাদের 3 5 বিয়োগ গিয়ে যে নতুন যে সেট থেকে অর্থাৎ 1 2 4, 1 2 4 আমরা রেজাল্ট পাচ্ছি। তাহলে এখন এই সেটটাকে আমরা অর্থাৎ অন্তরকে আমরা এ বাদ বি অর্থাৎ এ মাইনাস বি যেটা বলতাম, আমরা এখানে কিন্তু এ মাইনাস বি বলতে পারবো না। এখানে পড়ার সময় আমাদেরকে পড়তে হবে এ বাদ বি, অথবা এটাকে এভাবে লেখা যায়, অথবা আমরা এভাবে লিখতে পারি এ বাদ বি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এবার আসি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট বলতে আসলে বোঝায় যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন একটা আমরা উদাহরণ দিতে পারি, এখানে যে উদাহরণটা আছে, এখানে এ সেটটা দেওয়া আছে এক্স ওয়াই, এখানে কয়টা উপাদান আছে, 2টা উপাদান। আবার বি সেট কি আছে, এক্স ওয়াই এর। এখন খেয়াল করি এখানে যে এক্স এবং ওয়াই এই উপাদান দুইটা কিন্তু আমাদের এই বি সেটের মধ্যে আছে। যেহেতু বি সেটের মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এ সেটটা হচ্ছে বি এর একটা কি উপসেট, তাই না? এখন এই বি সেটটা আবার এ এর সাপেক্ষে কিন্তু একটা সার্বিক সেট, অর্থাৎ আলোচনা সংশ্লিষ্ট, অর্থাৎ আলোচনার জন্য যে সকল উপাদানগুলো নিচ্ছি, যে সকল সেটগুলো নিচ্ছি, একটা যে উপসেটগুলো নিচ্ছি, হ্যাঁ, ওই উপসেটগুলোর উপাদানগুলো একটা ওই উপসেটগুলোর সাপেক্ষে একটা নির্দিষ্ট সেটের মধ্যে ওই উপসেটগুলো অবস্থান করে, অর্থাৎ ওই উপাদানগুলো থাকে, তখন সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক সেট। যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন এ সেট একটা হচ্ছে 1 2, হ্যাঁ, তারপরে বি সেট ধরলাম হচ্ছে আমরা 3 4। এখন আরেকটা সেট ধরলাম সি, এটার মান ধরলাম হচ্ছে 1 2 3 4। এবার খেয়াল করি যে এ সেটের যে উপাদানগুলো সেগুলো সি সেটের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি যে এ সেটটা হচ্ছে সি এর একটা উপসেট। আবার বি সেটের উপাদানগুলো সি সেটের মধ্যে আছে, তাহলে এটাও বলতে পারি যে বি সেটটা হচ্ছে সি সেটের একটা উপসেট। এখন এই প্রত্যেকটার যে উপাদান, প্রত্যেকটার উপাদান কিন্তু, তো সবগুলোর উপাদান কিন্তু সি সেটের মধ্যে আছে। অর্থাৎ এ সেট এবং বি সেটে আমরা যে সকল উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ আলোচনা সংশ্লিষ্ট যে সকল সেট, ওই সকল সেটটা একটা নির্দিষ্ট সেটের উপসেট কিনা। যদি এই আলোচনা সংশ্লিষ্ট সকল সেটগুলো এই সি সেট অর্থাৎ একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট যে সেটটা, ওই নির্দিষ্ট সেটটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেটকে মূলত হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি, এটা মনে রাখতে হবে। এবার আসি পূরক সেট। পূরক সেট বলতে আমরা বুঝি যে কমপ্লিমেন্ট অর্থে বুঝে, অর্থাৎ পরিপূরক অর্থে বুঝায়। তো এখানে একটু খেয়াল করি কেমন।
আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ইউটা হচ্ছে কি সেট, সার্বিক সেট। ধরলাম ইউ হচ্ছে একটা সার্বিক সেট, অর্থাৎ এই সমস্ত পুরাটার মান হচ্ছে ইউ। এরপর এ আরেকটা সেট, এ আরেকটা সেট। এখন ইউ থেকে যদি এ সেটটা বিয়োগ করি, অর্থাৎ শুধু এই যে এরিয়াটা, এই এরিয়া সম্পূর্ণটা হচ্ছে আমরা বাদ দিই, তাহলে বাদ দিলে আমরা হচ্ছে এই পুরা এরিয়াটা পাবো কিনা, অর্থাৎ এ সি এটা পাবো কিনা। হ্যাঁ, তার মানে হচ্ছে ইউ থেকে যদি আমরা এ সেটটা বাদ দিই, অর্থাৎ এই বৃত্তের অংশটুকু যদি বাদ দিই, তাহলে বাকি অংশটুকু তো পাচ্ছি। এই বাকি অংশটুকু নিয়ে যে গঠিত যে সেট, এটা হচ্ছে মূলত কি সেট, পূরক সেট। ঠিক আছে, অর্থাৎ এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তো এই পূরক সেটকে আমরা এস কমপ্লিমেন্ট অর্থাৎ এ টু দি পাওয়ার সি, অথবা আমরা হচ্ছে কি দিয়ে প্রকাশ করতে পারি, এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। আর এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে আমাদের সার্বিক সেট থেকে এ সেটটাকে যদি বিয়োগ করি, তাহলে আমরা পূরক সেট পাবো। তার মানে এ সেটের পূরক সেট, আমরা যদি বলি এ সেটের পূরক সেট কি, এ টু দি পাওয়ার সি। ঠিক আছে, এরপর আসি সংযোগ সেট। সংযোগ দ্বারা বোঝায় যে যুক্ত করা। হ্যাঁ, তার মানে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো হচ্ছে সংযোগ সেট। একটু খেয়াল করি, এখানে এ একটা সেট আছে, ধরলাম এ সেটের মান ধরি 1 2, ঠিক আছে, এবং বি সেটের মান ধরলাম হচ্ছে 2 3। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এ সেটটা হচ্ছে 1,2 এবং বি সেটটা হলো 2,3। এখন এ সেট আর বি সেট, আমরা এই দুইটা সেটকে যদি যুক্ত করি, তাহলে যুক্ত করলে কি হবে, যুক্ত করলে পুরো সবগুলো মানই আসবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 1,2,3। যদি এভাবে লেখা যায় তাহলে এই সেটটাকে বলবো হচ্ছে সংযোগ সেট। আর সংযোগ সেটের এই যে ইউর মতো অংশটা, এটাকে আমরা উচ্চারণ করে থাকি ইউনিয়ন, বা আমরা বলে থাকি হচ্ছে ইউনিয়ন। তাহলে পড়ার সময় আমরা কীভাবে বলবো, এ ইউনিয়ন বি। এবং সেট গঠন পদ্ধতিতে আমরা যখন লিখতে যাব, তখন লিখতে হবে এ ইউনিয়ন বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। অর্থাৎ এখানে এক্সের যে মানগুলো, এক্সের মানগুলো হচ্ছে এ সেট থেকেও আসবে, আবার বি থেকেও আসবে। হ্যাঁ, এ থেকেও আসবে এবং বি থেকেও আসবে, এবং তাদেরকে যুক্ত করছি। তো সেটের ক্ষেত্রে যুক্ত করা বলতে হচ্ছে সংযোগ করা। সংযোগ করার ক্ষেত্রে আমরা যে বাংলা কথাটা ইউজ করবো সেটা হচ্ছে অথবা। হ্যাঁ, আর যদি বিয়োগ অর্থে বুঝে অথবা কমন অর্থে বুঝে, কমন অর্থে বিশেষত কমন অর্থে বুঝাইলে, অর্থাৎ ইউনিয়ন যখন বলবো তখন আমরা অথবা বলবো। আর যখন ইন্টারসেকশন থাকবে, আমরা এটা পরের স্লাইডেই পড়বো, ইন্টারসেকশন যদি থাকে তখন সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এবং। ঠিক আছে, তো একটু খেয়াল করি যে ইন্টারসেকশনটা অর্থাৎ ছেদ সেটটা বলতে কি বোঝায়। তো এখানে আমরা এ সেটের মধ্যে মান ধরেছিলাম কিছুক্ষণ আগেই যে 1 2, এবং বি সেটটা ধরেছিলাম কি 2 3। যে এই যে আমরা 1 2 নিলাম এবং হচ্ছে 2 3 নিলাম, এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন উপাদান কোনটা, কমন উপাদান নিশ্চয়ই 2। তাহলে এই যে দুইটা সেটের মধ্যে যেটা কমন উপাদান, হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের আসলে, বা ওই উপাদানটা নিয়ে গঠিত সেটটাকেই বলা হচ্ছে ছেদ সেট, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আমরা পড়ার সময় বলবো কি এ ইন্টারসেকশন বি। এবং সেট গঠন পদ্ধতিতে আমরা কি লিখবো, এর আগেরটার মতোই এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের মানগুলো এ থেকে আসবে, বি থেকে আসবে, কিন্তু আসলেও এ এবং বি এর মধ্যে যেটা কমন পয়েন্ট, কমন উপাদানটা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে মূলত ছেদ সেট। তো সেই জন্য আমাদের ইন্টারসেকশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এবং লিখে। আর ইউনিয়নটাকে আমরা কি বলেছিলাম, ইউনিয়নটাকে আমরা লিখবো হচ্ছে অথবা দিয়ে। এবার আসি নিচ্ছেদ সেট। এখানে এইটার ক্ষেত্রে আমরা চিত্র দেখেই খুব সহজে বুঝতে পারি বিষয়টা, যে এখানে এ সেট রয়েছে এবং হচ্ছে বি সেট আছে। এই দুটি সেটের মধ্যে কোনো সংযোগ নাই। যেহেতু কোনো সংযোগ নাই, তার মানে সংযুক্ত না থাকলে তাদের মধ্যে কোনো কমন পয়েন্টও নাই বা কমন উপাদানও নাই। যদি কমন উপাদান না থাকে, তখন তাদেরকে আমরা পরস্পর হচ্ছে নিচ্ছেদ সেট বলবো। অর্থাৎ তাদের যে ইন্টারসেকশন পয়েন্টের যে মান, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মানটা কি হবে, 0 হবে। আশা করি তোমরা ডিসজয়েন্ট সেট অর্থাৎ নিচ্ছেদ সেট সম্পর্কে বুঝতে পেরেছ। এরপর আসি শক্তি সেট সম্পর্কে আমরা খুব সহজেই একটা ধারণা দিতে পারি। যেমন আমরা একটা উদাহরণ যদি ধরি, যে একটা সেট হচ্ছে 1,2। এখন আমরা উপসেট সম্পর্কে ধারণা পেয়েছি, প্রকৃত উপসেট সম্পর্কে ধারণা পেয়েছি। তো এই যে এ সেটের উপসেটগুলো কি হবে, 1 2 1 2 এবং হচ্ছে ফাঁকা সেট। এখন এই যে উপসেটগুলো রয়েছে, এই উপসেটগুলো নিয়ে গঠিত যে নতুন যে সেট, উপসেটগুলোর সেটটাকে, হ্যাঁ, আমরা যে উপসেটগুলো পেয়েছি সেই উপসেটগুলোর সেটটাকে আমরা বলবো হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। সোজা হিসাব 1,2 একটা সেট, তার যে উপসেটগুলো রয়েছে সেই উপসেটগুলোর সেটকে
বলা হচ্ছে পাওয়ার সেট, যাকে হচ্ছে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে সংখ্যাটা সহজ, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটে কি বলে, শক্তি সেট বলে। আরেকটা যদি উদাহরণ ধরি, এখানে 1 2 3 4 এখানে 4টা এলিমেন্ট দিচ্ছি আমি, 4 সংখ্যক, তাহলে 4টা দিলে আমরা জানি যে তার উপসেট কত হবে, 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 হলে হচ্ছে কত, 16। তাহলে এই যে এখানে গুণে দেখতে হবে যে এখানে 16টাই আছে, ঠিক আছে। তো এই সবগুলা সেটকে নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। এবারে আসি আমাদের ক্রমজোড় বা অর্ডার পেয়ারে। তো সংখ্যাটা একটু খেয়াল করি যে একজোড়া উপাদানের মধ্যে কোনোটি প্রথম অবস্থানে এবং আর কোনোটি হচ্ছে দ্বিতীয় অবস্থানে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়ে থাকে। নাম শুনে আমরা বুঝতে পারছি যে ক্রমজোড় জোড়ায় জোড়ায় থাকবে। আমরা একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান যদি এক্স হয় এবং দ্বিতীয় উপাদান যদি ওয়াই হয়, তাহলে তাদেরকে লিখা যায়, অর্থাৎ ক্রমজোড়কে লিখা যায় এইভাবে, অর্থাৎ প্রথমটাকে প্রথম অবস্থানে, অর্থাৎ কোনোটাকে প্রথম অবস্থানে এবং অপর কোনোটিকে আমরা যদি দ্বিতীয় অবস্থানে রেখে নির্দিষ্ট করে যদি জোড়া আকারে যদি লিখি, তখন এই যে ফরম্যাটটা, অর্থাৎ এই ফর্মটাকে আমরা বলবো কি, ক্রমজোড়, ঠিক আছে। তার মানে প্রথমটাকে যদি এক্স এবং দ্বিতীয়টাকে যদি ওয়াই ধরি, তাহলে ক্রমজোড়টাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা যায়। এখন একটু খেয়াল করি যে এই ক্রমজোড়ের মধ্যে এক্স ওয়াই এবং হচ্ছে এ বি যদি সমান হয়, অর্থাৎ এক্স ওয়াই, এই এক্স কমা ওয়াই এবং হচ্ছে এ কমা বি যদি সমান হয়, তাহলে আমরা এই ক্রমজোড় থেকে আমরা বলতে পারি যে প্রথমটার সাথে প্রথমটার মান হচ্ছে সমান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু বি। এবার আসি কার্তেসীয় গুণ হচ্ছে। আমরা একটা উদাহরণ সাহায্যে একটু দেখি যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 এবং বি আর একটা সেট যার উপাদান হচ্ছে 3 4। এখন এই দুইটা সেটকে আমরা হচ্ছে গুণ করব, সেটের গুণকে কার্তেসীয় গুণজ বলে, এটা মনে রাখতে হবে। তো 1, 2 ক্রস আমরা হচ্ছে 3, 4, আমরা সেটের গুণের ক্ষেত্রে আমরা ইনটু বলবো না, এটা ক্রস বলবো, তাহলে এ ক্রস বি। তো এখন যেটা করতে হবে, আমাদের অবশ্যই হচ্ছে ক্রমজোড় আকারে লিখতে হবে, এবং অর্থাৎ জোড়ায় জোড়ায় প্রথমটাকে প্রথম অবস্থানে দ্বিতীয়টাকে দ্বিতীয় অবস্থানে রেখে একটা জোড়ার সৃষ্টি করব। তো এখানে প্রথম কাজ হবে 1কে দিয়ে 3 এবং 4, অর্থাৎ পরবর্তী সেটের দুটি উপাদানকে গুণ করা। তাহলে আমরা কীভাবে লিখবো, 1, 3, এই যে 1, 3 এটা একটা জোড় হয়ে যাবে, ক্রমজোড় হয়ে যাবে। এরপর হচ্ছে আবার 1, 4, এই 1, 4 আর একটা ক্রমজোড়। একই রকমভাবে প্রথম সেটটার দ্বিতীয় উপাদান অর্থাৎ 2 দিয়ে বাকি পরবর্তী সেটের প্রথম এবং দ্বিতীয় উপাদানটা গুণ করব। তাহলে কি হবে, 2, 3, এই 2, 3, 2, কি হবে, 4 হবে, ঠিক আছে। তো এই যে উপাদান, সেই উপাদানগুলো নিয়ে যে নতুন যে সেট, এই সেটটাকেই বলা হচ্ছে কার্তেসীয় গুণজ, ঠিক আছে। তার মানে উপরোক্ত ক্রমজোড়ের যে সেট, অর্থাৎ এই যে ক্রমজোড়, অনেকগুলো ক্রমজোড়, আমরা 4টা ক্রমজোড় পেলাম। হ্যাঁ, এই ক্রমজোড় যে 4টা পেলাম, এই 4টা ক্রমজোড়ের যে নতুন যে সেট, ওই সেটটাকে বলা হচ্ছে কার্তেসীয় গুণজ। একই রকমভাবে এটা 3টে উপাদানের জন্য, 4টা উপাদানের জন্য আমরা করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সর্বশেষ আমরা জানবো হচ্ছে ভ্যানচিত্র নিয়ে। অধ্যায়ের শেষে আমরা ভ্যানচিত্র নিয়ে কিছু ম্যাথ সমাধান করব। তো ভ্যানচিত্র নিয়ে জানতে গেলে আমাদের প্রথমেই যার কথা মনে পড়বে তিনি হচ্ছে জন ভ্যান। এই জন ভ্যান সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করে থাকেন। চিত্রের সাহায্যে তিনি প্রকাশ করে থাকেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়ে থাকে। জন ভ্যানের নাম অনুসারে এই চিত্রগুলোকে ভ্যানচিত্র নামে পরিচিতি দেওয়া হয়। তো মূলত এখানে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে ছেদ সেট পড়লাম, বা তারপর হচ্ছে যে পাওয়ার সেট বা হচ্ছে যে নিঃছেদ সেট পড়ছি আমরা, তারপর হচ্ছে যে আমরা ইন্টারসেকশন বা ইউনিয়ন যেগুলো পড়লাম, এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো সবগুলো হচ্ছে আমরা এই ভ্যান চিত্র দ্বারাই আমরা সূচিত করেছি। তো এই যে ভ্যান চিত্র, এই ভ্যান চিত্র মূলত এই আমাদের বিজ্ঞানী জন ভ্যান তিনি আবিষ্কার করেছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মোটামুটি আমাদের এই অধ্যায়ের 2.1 এতটুকুই ছিল মূল বেসিক। তা আমরা এই ভিডিওতে মোটামুটি মূল যে বেসিকগুলো রয়েছে সেই বেসিকগুলোই আমরা আনতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে এই অধ্যায়ের যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে তার গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। এবং ইতিমধ্যে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।